দাভোসে প্রধান উপদেষ্টার মূল এজেন্ডা ছিল শেখ হাসিনার পাচার অর্থ ফিরিয়ে আনা। রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে। তো সাইফুল বলেছে সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। হাসিনার ঘনিষ্ঠদের অর্থ লোপাট তদন্তে অডিটর নিয়োগ বাংলাদেশ ব্যাংকের। তদন্ত হবে শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের। ফিনান্সিয়াল টাইমসকে গভর্নর। চিকিৎসার জন্য ভারতের বদলে চীনকে বিকল্প ভাবছে সরকার। ঋণের সুদ কমানো ও পরিশোধের সীমা 30 বছরের প্রস্তাব ঢাকার। জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে, মন্তব্য আমির খসরুর। নির্বাচন আটকে রেখে সরকারকে বিকল্প পথ না খোঁজার আহ্বান। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যাক। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে হচ্ছে সংস্কার কমিশন, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। পুনর্মূল্যায়নের পর প্রকাশ হবে পদক তালিকা। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের। প্রাথমিকে নিয়োগের দাবিতে 57 দিন ধরে আন্দোলনের পথ বঞ্চিত। বিপিএল এ রংপুর রাইডার্সকে 120 রানের টার্গেট দিয়েছে রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 8 উইকেটে বড় জয় বরিশালের। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। দাভোসে হওয়া প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জানান পাচার হওয়া টাকা ফেরাতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার। এদিকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান উপপ্রেস সচিব। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের আলোচিত বিভিন্ন দিক তুলে ধরে তার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বিগত সরকারের আমলে দেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দাভোসের বৈঠকগুলোয় প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে। তো সাইফুল বলেছে সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারকে জার্মান চ্যান্সেলর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন জানান শফিকুল আলম। বলেন, দেশটির সাথে ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে বলেও আশা করছে সরকার। ওলাফ শোলজ উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। রোহিঙ্গা ইস্যু সমাধানে ইউএন সহ 70টির বেশি দেশ নিয়ে বাংলাদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু আপনি জানেন, রোহিঙ্গা ইস্যু আমি একটু আগে বলেছি যেটা আবার গ্লোবালি যথেষ্ট প্রফেসর ইউনুস চাচ্ছেন যাতে এই ইস্যুটা গ্লোবালি এটা আবার জন্য ডিসকাস হয়, গ্লোবাল ফোকাসে যাতে আসে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইওয়াই, ডেলোয়েট এবং কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে সেগুলোকে নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশের শীর্ষ 10টি শিল্প গ্রুপের কার্যক্রমও তদন্ত করবে এসব প্রতিষ্ঠান। বিস্তারিত নাসরিন আক্তারের রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইওয়াই, ডেলোয়েট ও কেপিএমজি নামের 3টি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা এ অর্থ পাচারে জড়িত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। গভর্নর আহসান মনসুর জানায়,
ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা $17 বিলিয়ন লুটপাট করেছেন। সংবাদ মাধ্যমটিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে এই 3টি আন্তর্জাতিক অ্যাকাউন্টেন্সি সংস্থা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনদের সম্পদও তদন্ত করা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে, যা $16 বিলিয়ন সমান। তবে ইউআই এবং ডেলোয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিবর্তনের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় আহসান মনসুরকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চিকিৎসা ক্ষেত্রে চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, সেখানে চিকিৎসা ও যাতায়াতের খরচ তুলনামূলক কম হওয়ায় চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। মাহির সাজিদ মালিকের রিপোর্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় চীন সফরের বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুংনিম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুংনিমের চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে বলেও তিনি জানান। চিন্তা করেছিলাম আমরা, এবং কুংনিমের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীনের ঋণের সুদ হার আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিংয়ে আশা করা উচিত, কিন্তু আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এছাড়া ইউএসএইনের উন্নয়ন প্রকল্পের যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক জানিয়ে উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন, সেই স্টাডিগুলো আমাদের সাথে শেয়ার করুন। তারা এসেও করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি MOU সই হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে দেশের মানুষ অসন্তুষ্ট হবে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। আর 2025 সালের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অপরদিকে জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, জাতিকে বিভাজিত করলে আওয়ামী লীগের কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে। দেশকে আরেকটি অরাজকতার দিকে ঠেলে না দিয়ে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করেন তারা। জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন, আওয়ামী লীগের কুকীর্তিকে চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে। যত বিভাজন করবেন, অত মানুষের মনের মধ্য থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে। আওয়ামী লীগের কুকীর্তি কিন্তু ধীরে 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 পারদের মতো নিচে নেমে যাবে। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন, আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন।
ঐক্যের পথে বিভাজনের দেয়াল তৈরি না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, স্বাধীন দেশের রক্ষা কবচ গণতন্ত্র। আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। 2025 সালের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেন। নতুন যারা দল করতে চায় তারাও মাঠে থাকুক, জনগণের কাছে যাক। প্রায় 1 বছর টাইম আছে, টেক ইউর টাইম। কিন্তু এইভাবে রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মালিকানা জনগণের হাতে ফিরে যাবে, সেটিই ছিল প্রত্যাশিত। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। জনগণকে বাইরে রেখে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বিতীয় কোনো পথ খুঁজলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে, সেজন্য সংস্কার কমিশন করা হচ্ছে, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলা একাডেমিতে এমন এক ব্যবস্থা ছিল যে সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারত না কেউই। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সম্প্রতি পুরস্কার ঘোষণা নিয়ে নানা মহলে সমালোচনা হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তালিকাটি রিভিউ করা হবে জানিয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হলে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে তালিকা থেকে বাদ দেওয়া হবে। পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা, এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা, যা যা করার প্রয়োজন, এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যেন একটা জড়বস্তু হয়ে না থাকে, সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন, ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারেন। আপনারা জানেন যে আমরা আমাদের ঘোষিত তালিকাটি ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত করেছি। আমরা প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব, এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সেটা আমাদের। এদিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সায়েন্স ল্যাবের মোড়ের পরিস্থিতি কেমন দেখছেন? দাবি আদায়ের বিষয়ে শিক্ষার্থীরা কিছু বলেছে কিনা, আপনাকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সন্ধ্যা 6টার দিকে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে, এবং তাদের যে মূল দাবিটি এখন সেটি হচ্ছে তারা সন্ধ্যার আগে বিকেলের দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা তার কাছে গিয়েছিলেন, এবং 7 কলেজে কয়েকটি দাবি রয়েছে, 5 দফা দাবি। এই 5 দফা দাবির ব্যাপারে এর আগে তারা স্মারকলিপি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি শিক্ষার বরাবর। সেখানে কিন্তু তাদেরকে
সেই দাবির ব্যাপারে আসলে আজকে তারা জানতে গিয়েছিলেন যে আসলে এই দাবির ব্যাপারে কতটুকু কার্যকর ব্যবস্থা নিয়েছে 7 কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু তারা জানতে গিয়েছিলেন। এবং এই সময় তাকে শিক্ষার্থী যেসব ছিলেন তাদেরকে বাজে ধরনের আচরণ করা হয়েছে এমন কিন্তু অভিযোগ করছেন এখানকার শিক্ষার্থীরা, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, সেখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে যখন তারা সেখানে যান তখন প্রভিসি মামুন আহমেদ তিনি তাদের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি, এবং যখন তারা তাদেরকে বলেন, শিক্ষক ওই প্রভিসিকে বলেন যে তাদের দাবিরগুলোর ব্যাপারে কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে, তখন ওই শিক্ষক তাদেরকে রাগান্বিত হন এবং তেড়ে আসেন। সেখানে কয়েকজন নারী শিক্ষার্থী ছিলেন, তাদের সাথেও আসলে বাজে আচরণ করে, এমনটাই কিন্তু এখানকার শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এবং তারা এখন যেটি চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত সেই শিক্ষক প্রভিসি মামুন আহমেদ তিনি যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাইবেন তার সেই আচরণের জন্য, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা ছেড়ে দেবেন না। এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং তারা এই রাস্তা অবরোধ করার পরে থেকেই কিন্তু আসলে সায়েন্স ল্যাবের আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়, এবং ব্যাপক কিন্তু যানজট লেগে যায় এবং মানুষের বড় ধরনের ভোগান্তি তৈরি হয়। এবং শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এসব দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তা ছেড়ে দিবেন না। এবং তাদের যে মূল দাবিগুলো ছিল সেটি তারা বলছেন যে 7 কলেজের যে অন্তর্ভুক্তি, সেই অন্তর্ভুক্তির উপর শেষ পেরেক তারা বলতে চাচ্ছেন, অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে পৃথক বিশ্ববিদ্যালয়ের যে দাবি তারা করে আসছিলেন এতদিন পর্যন্ত, সেই দাবিকেই আসলে যৌক্তিকভাবে তারা বাস্তবায়ন করতে চায়, এবং সেটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে সে ব্যাপারে কিন্তু তাদের আজকে স্মারকলিপিতে ছিল, যদিও সেই স্মারকলিপিটি গ্রহণ করেনি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে তাদের যে দাবিগুলো ছিল, বর্তমান যে সেশন 2024-25 সেশনে যে 7 কলেজে ভর্তি হবে সেখানে অযৌক্তিক যে কোটা পদ্ধতি রয়েছে, সেই কোটা পদ্ধতি অর্থাৎ পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যেসব কোটা ছিল সেগুলো বাতিল করতে, এবং 7 কলেজের শ্রেণী কক্ষের অর্থাৎ প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কিছু বাইন্ডিংস তারা দিতে চায়, এবং তারা যেটি দাবি করছে যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে ব্যবধান রেশিও সেটি যাতে সর্বোচ্চভাবে ঠিক থাকে সেটি কিন্তু তারা চাচ্ছেন। এবং 7 কলেজের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং সেটি তারা দাবি করছেন, এবং যতক্ষণ পর্যন্ত এটি না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন। এবং আরেকটি তারা দাবি করছেন যে যতক্ষণ তারা যেসব ভর্তি ফি দিয়ে যেসব শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয় এবং তাদের ভর্তি ফি দেওয়ার পরে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা হয়, তারা দাবি করছেন যে সেটি আলাদা অ্যাকাউন্টে জমা করতে, এবং সেই অ্যাকাউন্টের মধ্য দিয়ে তাদের যে ন্যায্যতার ভিত্তিতে আসলে তাদের জন্যই সেই টাকাগুলো খরচ করা হবে সেই দাবি কিন্তু জানাচ্ছেন। এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত রাস্তা ছাড়ছেন না, এবং তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন যতক্ষণ পর্যন্ত তারা সেই প্রভিসি মামুন আহমেদ যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না বলছেন এখানকার শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ন্যান্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। প্রধান উপদেষ্টার এপিএস ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় কোনো সমাধান না আসায় শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। শিক্ষকদের এ দাবিতে সংহতি জানান ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পথে শাহবাগে বাধা দেয় পুলিশ, পরে ব্যারিকেড ভেঙে যেতে চাইলে লাঠি চার্জ করে পুলিশ। চাকরি জাতীয়করণ সহ 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মাদ্রাসা বোর্ড কর্তৃক এসব সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি এই শাহবাগের এই রাজপথে এই রাস্তায় লাগাতার আন্দোলন অবস্থান চলবে। জাতীয়করণ ঘোষণার দাবিতে আমরা এখানে আসছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত না আসবে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। এদিকে প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে 57 দিন থেকে আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করছেন শূন্য পদে নিয়োগ বঞ্চিতরা। রোববার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে তারা বলেন, নিয়োগ বাণিজ্য ও
দীর্ঘসূত্রিতায় 2018 সালে সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদ রেখে নিয়োগ কার্যক্রম শেষ করা হয়। চাকরি প্রত্যাশীরা বলেন, গেল 6 বছরে একটি সার্কুলার হওয়ায় অনেক চাকরি প্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হিসেবে একটি সার্কুলার হয়েছিল, এই সার্কুলারে 8 নং অনুচ্ছেদে বলা ছিল শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে সেই শূন্য পদ রেখে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। আমরা 6 বছর ধরে আন্দোলন করছি, আমরা ওই ফেসিবাদের রাঙা চোখ উপেক্ষা করে রাস্তায় ছিলাম, আজও রাস্তায় থাকবো, কারণ আমাদের ন্যায্য দাবি, আমাদেরকে অবশ্যই দিতে হবে। চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে 167,59,70,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 20,614 কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি জানুয়ারি মাসের প্রথম 25 দিনে দেশে বৈধ পথে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 6,70,38,800 ডলার। আগের মাসে ডিসেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল 9,91,19,935 ডলার। এই হিসাবে চলতি জানুয়ারি মাসে প্রবাসী আয় কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংক আরও জানান, একক মাস হিসেবে গেল ডিসেম্বরে দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয় তথা রেমিটেন্স এসেছে। গ্রাহকদের অত্যাধুনিক ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 228তম উপশাখার কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এই উপশাখা অত্র এলাকার ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।